আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, 5 আগস্ট বিকেল 5টায় আনুষ্ঠানিক ঘোষণা। উপস্থিত থাকবেন গণ অভ্যুত্থানের সব পক্ষ। ষড়যন্ত্রকারী যে বাহিনীরই হোক ছাড় নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। রায়ের বাজার গণকবরে 114 জন শহীদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষায় রাজি পরিবার। আগামী নির্বাচনে খালেদা জিয়া প্রার্থী হবেন কিনা তা এখনো নিশ্চিত নয়, তবে বেগম জিয়ার নেতৃত্বে ভোটের চ্যালেঞ্জ মোকাবেলা করবে বিএনপি প্রত্যাশা নেতাকর্মীদের। জনগণের কাঙ্ক্ষিত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি নজরুল ইসলাম খানের। নির্বাচন যতই দেরিতে হবে ফ্যাসিবাদী শক্তি ততই মাথাচাড়া দেবে আশঙ্কা বিশ্লেষকদের। এবং 33 জুলাই শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবিতে উত্তাল হয়ে পড়ে গোটা দেশ। ঘোষণা আসে অসহযোগ আন্দোলনে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। আগামী মঙ্গলবার বিকেল 5টায় গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে তুলে ধরা হবে, এমন তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এই বিষয়ে আরও বিস্তারিত ঘোষণা করা হবে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। এর আগে সকালে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র দেয়া হবে। জুলাই পুনর্জাগরণ উপলক্ষে সকালে রাজধানী উসমানী স্মৃতি মিলনায়তন থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আয়োজিত র্যালি শেষে এ তথ্য জানান উপদেষ্টা। র্যালিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। তাদের হাতে থাকা প্লেকার্ড ফেস্টুনে শোভা পায় অভ্যুত্থানের নানা স্মৃতি স্মারক। উসমানী স্মৃতি মিলনায়তন থেকে শুরু হয়ে র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে উপদেষ্টা মাহফুজ আলম জানান, ঐক্যমত্য কমিশনে যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে সেগুলো নিয়ে জুলাই সনদ হবে। তবে জুলাই ঘোষণাপত্রের সব রাজনৈতিক দলের একমত হওয়া জরুরি কিনা এমন তথ্য নিশ্চিত করেননি তিনি। আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ পরিবর্তিত হবে, সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে এবং এই ঘোষণাপত্র আসলে সবগুলো দলের সিগনেচারের প্রয়োজন হবে কিনা আমরা জানি না এখনো। আমরা মনে করি যে মূলত যেই ব্রড বিষয়গুলোতে সব দলের কনসেনসাস আছে, ঐকমত্য আছে ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, সেই বিষয়গুলো এখানে সন্নিবেশিত অলরেডি হয়েছে এবং আশা করি যে 5 আগস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন। আজকে হয়তো ঘোষণা হবে যে 5 আগস্টে বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে। ষড়যন্ত্রকারী যে বাহিনীরই হোক না কেন ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। রায়ের বাজার গণকবরে দাফন করা 114 জুলাই শহীদের পরিচয় শনাক্তে তাদের লাশ কবর থেকে তোলা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মনির হোসেন দুপুর রিপোর্ট। থানার সার্বিক কার্যক্রম পরিদর্শনে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় 5 আগস্ট কেন্দ্র করে দেশে নাশকতার আশঙ্কার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে বাহিনীর কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। ষড়যন্ত্রকারীদের পরিকল্পনার বিষয়ে তদন্ত শেষেই জানা যাবে বলে জানান তিনি। আল্লাহ দিলে কোনো ধরনের কোনো শঙ্কা নাই, কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা যেইভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন, কোনো ধরনের কোনো শঙ্কা হবে না। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। তাদের পরিকল্পনা কি ছিল? তাদের যে একটা মিটিং করলো বা এই পরিকল্পনা কি ছিল এটা তো ইনভেস্টিগেশনের পরে যেন জানা যাবে। পরে রায়ের বাজারে জুলাই শহীদদের গণকবরে গিয়ে তাদের জন্য দোয়া করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় আশপাশের উন্নয়ন কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় ঠিকাদারকে জেরা করেন তিনি। তুমি কিসের দায়িত্ব আছো? মানে এটার মধ্যে সার্বিক দায়িত্ব আছে। সার্বিক দায়িত্ব কি? তুমি সাবে এক্সটেন্ডেড দিন? না স্যার, আমার ছেলে ঠিকাদারের লোক, এগুলো সবই করো, সেলস করো। স্যার যেটা বলছেন আপনারা একটুখানি আইসা দেখেন
পরিবারের অনুমতি নিয়ে গণকবরে দাফন করা 114 শহীদের ডিএনএ সংগ্রহ করা হবে বলেও জানান উপদেষ্টা। তাদের আত্মীয় স্বজন অনেকেই মানে কবর উঠানো হোক রাজি হয় নাই, এখন মোটামুটি তারা সবাই রাজি হয়েছে। যদি তারা সবাই রাজি হয়ে যায় আমরা তাদের মানে তাদের ডেড বডি আমরা শনাক্ত করব, এবং যদি কেউ ডিএনএর মাধ্যমে, আর যদি কেউ এখান থেকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় ওটাও আমরা তাদের অ্যালাউ করবো, যদি তার কোথাও যদি নিতে চায়। পোস্টমর্টম না হওয়ার কারণে মামলা তো আমাদের তো অনেক শহীদ হয়েছে, অনেকগুলি মামলা কিন্তু বিচারাধীন শুরু হয়ে গেছে, অন্যান্যগুলো হয়তো এটাও কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে, আর এগুলো আস্তে আস্তে হয়ে যাবে যত তাড়াতাড়ি যেন বিচারের আওতায় নিয়ে আসা যায়। গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশ নেয় এখনো অনিশ্চিত। আইনি কোনো বাধা না থাকলেও মূলত অসুস্থতার কারণে বেগম জিয়া প্রার্থী নাও হতে পারেন। ব্যক্তিগত চিকিৎসক ও দলের নীতি নির্ধারকদের সাথে কথা বলে জানা গেছে, নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি খালেদা জিয়া। তবে দলের নেতাকর্মীদের প্রত্যাশা, বেগম জিয়ার নেতৃত্বে জাতীয় নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশ পরিচালনার দায়িত্ব পাবে বিএনপি। মইনুল হাসানের বিশেষ রিপোর্ট। আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসার পর কোনো নির্বাচনে পরাজিত হননি তিনি। 1991 থেকে 2008 প্রতিটি জাতীয় নির্বাচনে একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ডিজিটাল মানে আপনাদেরকে অভুক্ত রাখা। তার আকাশচুম্বী জনপ্রিয়তার কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বেশিরভাগ ক্ষেত্রেই বরণ করতে হয়েছে শোচনীয় পরাজয়। বিএনপির অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে দুর্নীতির মামলায় সাজা দিয়ে বেগম জিয়াকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে সরিয়ে দেয় আওয়ামী লীগ। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর তার বিরুদ্ধে থাকা সব মামলায় খালাস পান বেগম জিয়া। তাই বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন দলীয় প্রধান। আমরা কোনো সিদ্ধান্ত নেইনি এই ব্যাপারে। এটা সিদ্ধান্ত নিলে ম্যাডামের তো ইলেকশন ক্যাম্পেইন করতে হবে না, ম্যাডাম দাঁড়াতে চাইলেই দাঁড়িয়ে যাবেন। তো আমরা সেই ব্যাপারটা এখনো পার্টিতে আলোচনা হয়নি এবং ম্যাডামের কনসেন্ট আমরা পাইনি, এগুলোর আলোচনার মধ্যে আছে। তিনি জাতীয় নেতায় পরিণত হয়ে গেছেন। গণতন্ত্রের ব্যাপারে তিনি অভিভাবক। বিএনপি তাকে শুধু বিএনপির সম্পদ মনে করে না, বিএনপি মনে করে যে তিনি বাংলাদেশের সম্পদ, গণতন্ত্রের সম্পদ। লন্ডনে 4 মাসের চিকিৎসা শেষে অনেকটাই সুস্থ হয়ে ওঠেন সাবেক এ প্রধানমন্ত্রী। তবে সম্প্রতি তার শারীরিক জটিলতা দেখা দিলে গভীর রাতে আবারও হাসপাতালে যেতে হয় বেগম জিয়াকে। ফলো আপ চিকিৎসার জন্য বিএনপি প্রধান আবারও লন্ডন যাচ্ছেন বলেও খবর গণমাধ্যমে। সারা জাতি, দল সবাই প্রত্যাশা করে তিনি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে সেটা মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিজের ইচ্ছারও একটি বিষয় আছে। ওনার স্বাস্থ্যের অবস্থাও আমাদের বিবেচনা নিতে হবে। সবকিছু মিলিয়ে এই সিদ্ধান্তটা জানার জন্য, দেখার জন্য আরও অপেক্ষা করতে হবে। নীতি নির্ধারকরা জানান, বেগম জিয়া প্রার্থী হলেও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সশরীরে উপস্থিত থেকে বিএনপির নেতৃত্ব দেবেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। জনগণের নির্বাচিত সরকার ছাড়া শক্তিশালী রাষ্ট্র হয় না মন্তব্য করে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি একথা বলেন। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জাতীয় নির্বাচন যতই দেরিতে হবে ফ্যাসিবাদী শক্তি ততই মাথা চাড়া দেবে। রিপোর্ট মিজান শাহজাহানের। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যই জুলাই চেতনা সমুন্নত রাখতে পারবে, এ নিয়ে বিতর্কে অংশ নেন ইডেন মহিলা কলেজ ও তেজগাঁও কলেজের বিতার্কিকরা। বাংলাদেশের পরিস্থিতি যদি অস্থিতিশীল হয় তাহলে জুলাই চেতনা সমন্বয় থাকবে তো, আপনি আমি ভালো থাকতে পারবো তো? শুধু ঐক্য দিয়ে তাদেরকে রুখতে যান, তাহলে মাননীয় স্পিকার আমাদের সারা বছর শুধু এই আন্দোলনই করে যেতে হবে। বিতর্কের মূল্যায়ন পর্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কোনো পক্ষ থেকে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল এমন কথা তার জানা নেই। জাতীয় সরকার হলে সংসদে বিরোধী দলের কাছে জবাবদিহিতার সুযোগ থাকে না মন্তব্য করে তিনি বলেন, কোনো কারণে জুলাই ঐক্য বিনষ্ট হলে ছাত্র জনতার রক্ত বৃথা যাবে। বিরোধিতার নামে যদি আমরা এমন সিচুয়েশন করি যেখানে ফ্যাসিবাদ আবার
পুনরুত্থানের সুযোগ পায়, সেটা ভুল হবে। আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো চক্রান্ত, যে কোনো প্রয়াস হোক, আমরা কি তার বিরুদ্ধে জাতীয় ঐক্য চাই না? একইভাবে আমরা বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের বিরুদ্ধেও কি জাতীয় ঐক্য চাই না আমরা? ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বহুমত গণতন্ত্রের সৌন্দর্য, কিন্তু ফ্যাসিজম প্রশ্নে কোনো আপোষ চলবে না। জুলাই আমাদেরকে পুনরায় শিখিয়েছে, আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, কোনো ফ্যাসিস্ট যদি বাংলাদেশে ফিরে আসে, কোনো ফ্যাসিস্ট যদি বাংলাদেশে অবস্থান করে, সেই ফ্যাসিস্টকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি। সুতরাং জুলাইয়ের ঐক্যকে কোনোভাবে আমরা বিনষ্ট করতে দিতে পারি না। জুলাইয়ের ঐক্যকে আমরা বিনষ্ট করতে দেব না। তার আশঙ্কা, নির্বাচন আয়োজনে দেরি করলে দেশে অরাজকতা বাড়তে পারে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই ভোট চান নজরুল ইসলাম খান। নির্বাচনটা যদি একটা নিরপেক্ষ সরকারের অধীনে হয়, জনগণের স্বার্থ বা রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলির যদি শুধুই সংসদের মাধ্যমে পাস না হয়ে গণভোটের মাধ্যমে অনুমোদিত হওয়ার বিধান থাকে, তাহলে অনেক সংকট আমরা অতিক্রম করতে পারবো। দেশের মানুষ কবে ভোট দিতে পারবে, কবে ভোট হবে, সেই সংখ্যা দূর করবার জন্য লন্ডন বৈঠকে যে একটা যৌথ ইশতেহার, যৌথ ঘোষণা করা হয়েছিল, তার বাস্তবায়ন কিন্তু জনগণ বাংলাদেশে দেখতে চায়। আমরা মনে করি যদি বাংলাদেশে নির্বাচন যত বিলম্বিত হবে, তত আমাদের চাঁদাবাজি বাড়বে, মব সন্ত্রাস বাড়বে, লালন সঙ্গীত বন্ধ করার চেষ্টা করা হবে, মাজার ভাঙবে, চাঁদাবাজি সহ নানা রকম অপকর্ম বাড়তেই থাকবে। বিতর্কে বিজয়ী হয় ছায়া সংসদে সরকারি দল ইডেন মহিলা কলেজ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাবেন শেখ হাসিনা, তা কেই বা জানত? ৩৩ জুলাই হাসিনার সরকারের পতনের এক দফা দাবিতে উত্তাল হয়ে পড়ে গোটা দেশ। নানা ষড়যন্ত্র, দমন, নিপীড়ন মাথায় নিয়ে আন্দোলনে সামিল হয় সর্বস্তরের মানুষ। ডিবি হেফাজত থেকে মুক্ত হয়ে সমন্বয়করা জানান, তাদের চাপ প্রয়োগ করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেওয়ানো হয়েছিল। এতে দ্রোহের আগুনে জ্বলে ওঠে মুক্তিকামী জনতা। ঘোষণা আসে অসহযোগ আন্দোলনের। জাতীয় প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত লাখো মানুষের দ্রোহ যাত্রা সেদিন কাঁপন ধরিয়ে দেয় স্বৈরাচারের মসনদে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ক্ষমতায় টিকে থাকতে মরিয়া সরকার যখন রাজপথে বইয়ে দেয় রক্তস্রোত, গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। তখন আলোচনায় বসার আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখায় ছাত্র জনতা। স্বৈরাচার পতনের আন্দোলনে মুক্তির আকাঙ্ক্ষায় ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র হাজারো মানুষ। সরকার শিক্ষার্থীদের দমন পীড়নের জন্য শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে মনোনিবেশ না করে তাদের উপর হামলা করেছে। ৩৩ জুলাই অর্থাৎ ২রা আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুমার নামাজের পর প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল হয় ২৮ জেলায়। ৬ সমন্বয়ক জানান, চাপ প্রয়োগ করে ডিবি অফিসে তাদেরকে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দিতে চাপ দেয়া হয়েছে। ডিবি হেফাজত থেকে মুক্তির পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক গণমাধ্যমে যৌথ বিবৃতি দিয়েছেন। এতে আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা এবং ডিবির তখনকার অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের সঙ্গে টেবিলে বসে খাবার খাওয়ার বিষয়টি জোরপূর্বক বলে উল্লেখ করেছেন তারা। সহিংসতার ঘটনায় বিচার চেয়ে জাতীয় প্রেস ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আইনজীবী, সুশীল সমাজের সদস্য ও রাজনৈতিক কর্মীরা দ্রোহযাত্রাতে যোগ দেয়। ধানমন্ডিতে শিল্পী সমাজের ব্যতিক্রমী প্রতিবাদে সামিল হন সর্বস্তরের মানুষ। রক্তের মূল্য দিতেই হবে, তুমি অন্যায় করবা, তোমাকে অন্যায় তোমার উত্তর দিতেই হবে। ছাত্ররা নির্বিচারে মারা যাবে, তাদেরকে গ্রেফতার করা হবে, আর আমরা ঘরে বসে ঘুমিয়ে থাকবো, এটা কখনোই হতে পারে না। এ সময় ঘোষণা আসে ৪ আগস্ট থেকে দেশব্যাপী অসহযোগ আন্দোলনের। ফেসবুক আবারও ৭ ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। এই সরকারের সাথে সম্পূর্ণ নন কোঅপারেশন, অসহযোগ ঘোষণা করছি। ৩৬ জুলাই বা ৫ই আগস্ট কেবলই একটি সংখ্যা নয়, এর মাঝে আছে হাজারো শহীদের আত্মত্যাগ আর বিভৎস এক সময়, যেখানে রক্তে লেখা আছে সাহসিকতার গল্প। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানী গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ১ ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভায়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সকাল 9টায় আগুন লেগে ভবনের 5 তলায় 2টি দোকান পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নি নির্বাপনের যথাযথ ব্যবস্থা না থাকায় 2 বছর আগে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস। কর্তৃপক্ষের অসহযোগিতা এবং অসতর্কতার কারণে এই অগ্নিকাণ্ড বলে জানায় ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের কারণ এবং উৎস সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা 2টা শাটার খুলে আগুন পাইছি এবং ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এখন বলা যাবে না, এটা তদন্ত সাপেক্ষে। এবং আরও কিছু দোকান আছে যেগুলো আমরা শাটার খুলতেছি, এটার ভিতরে ধোঁয়া প্রবেশ করতেছে, কিছু পানিও প্রবেশ করছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ অগ্নি নির্বাপনের পরে জানা যাবে যে আমাদের যদি একটা তদন্ত কমিটি হবে, তার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। এই মার্কেটে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কোনো সেফটি প্ল্যান নাই এবং বারবার আমরা নোটিশ দিয়ে যাচ্ছি, কোনো অগ্নি নিরাপদ ব্যবস্থাও নাই। আমরা প্রতিবারেই কিন্তু এই বিল্ডিংটাকে আমরা একবার অগ্নি নির্বাপনের ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে চিহ্নিত করেছিলাম। জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের হার্টে সফল অস্ত্রোপচার হয়েছে। রাজধানী ইউনাইটেড হাসপাতালে ওপেন হার্ট সার্জারির পর তিনি এখন ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর আগে সকাল 8টা থেকে প্রায় 5 ঘন্টার চেষ্টায় ডাক্তার জাহাঙ্গীর কবির ও তার চিকিৎসক দল ডাক্তার শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি করেন। এই সময় ডাক্তাররা বলেন, আমিরে জামাতের 2টি ধমনীতে 4টি বাইপাস করেছেন তারা। ডাক্তার শফিকুর রহমানকে আরও 3 দিন হাসপাতালের আইসিইউতে রাখার পর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে বাসায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হবে। ওনার অপারেশনটা খুব ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। 2 নম্বর হলো আমরা উনাকে একটু ভিন্ন রকম যতটা ভালো পারছি, যেটা সবচাইতে রিসেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, 2টা ধমনী দিয়ে অপারেশন করা, লিমা এটা দিয়ে অপারেশন করতে পারছি। 3 নম্বর কথা, ওনাকে 3টা বাইপাস করার কথা ছিল, আমরা মোট 4টা বাইপাস করছি, যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ। এবং আমি আশা করি উনি 7 দিনের দিন বাসায় চলে যাবেন ইনশাল্লাহ। এবং আমি মনে করি আইসিইউতে ওনার স্টে হবে 2 দিন, দরকার হলে 3 দিন বা 4 দিন, যতদিন লাগে। বাট এভরিথিং ওয়েন্ট ভেরি স্মুথলি ইনশাল্লাহ। পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতায় পরবর্তী প্রজন্ম সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, যথাযথভাবে পরিবেশ মোকাবেলা করা না গেলে বর্তমান অবস্থা কোনোভাবে পার হবে, তবে পরিবেশ বিপর্যয়ে আগামী দিনগুলো হবে মানবজাতির জন্য ভয়ঙ্কর। রাজধানীর আগারগাঁয়ে পরিবেশ অধিদপ্তরের জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে রাষ্ট্রে বাধ্যবাধকতা বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের উপদেষ্টা মতামত শীর্ষক গোল টেবিল আলোচনায় উপদেষ্টা এসব কথা বলেন। বর্ষাকালে বৃষ্টি আর উপভোগ্য নেই জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, বিশ্ব জলবায়ু পরিবর্তনের ফলে কোথাও ভাঙন, কোথাও বন্যা আর কোথাও ফসল হানির শঙ্কা নিয়ে শুরু হয় ষড়ঋতুর এই সময়টি। পরিবেশ আইনবিদ করতাম তখন বৃষ্টি আমার কাছে একটা নান্দনিক বিষয় ছিল। আমার মনে হয় যে বর্ষাকাল আর বৃষ্টি আর কোনোদিন আমার কাছে শুধু নান্দনিকতা নিয়ে আসবে না, এটার ভয়াবহ দিকটা আসলে যেভাবে এবার উপলব্ধি করলাম, এবং এই জলবায়ু পরিবর্তনের মুখে উপলব্ধি করতে হবে, আমার জীবনের খুব প্রিয় জিনিসগুলো এখন আমার কাছে একটা আতঙ্কের মতো মনে হয়। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরকে আন্তঃদেশীয় যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উল্লেখ করে এর পরিধি বাড়াতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এজন্য বিশ্বব্যাংকের পরবর্তী প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। শুক্রবার সোনা মসজিদ স্থলবন্দর স্থানীয় প্রশাসন, কাস্টমস ও ট্রেড ইউনিয়নের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নৌ পরিবহন উপদেষ্টা। এছাড়া আমদানি রপ্তানি পণ্য আনা নেয়ার জন্য একটি লিংক রোড স্থাপন করা হবে বলেও জানান তিনি। মতবিনিময় সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিউজ্জামান, জেলা প্রশাসক আব্দুস সামাদ ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বন্দরের যে ইয়ার্ড তৈরি করার জন্য আমরা এখন দেখছি যে এখানে জায়গা জমি আছে, কিছু খাস আছে, কিছু প্রাইভেট ল্যান্ড আছে। এটা তো অনেক ইম্পর্টেন্ট বন্দর এবং অনেক পুরনো বন্দর, তো এটার সাথে
হয়তো ভবিষ্যতে লিঙ্ক আপও হতে পারে, সেই কারণে এই বন্ধুত্বকে আর একটু সম্প্রসারণ করা দরকার। নেক্সট টাইম যদি ওয়ার্ল্ড ব্যাংকের কোনো প্রজেক্ট থাকে তাহলে সেটা নিলে ওটা আমাদের জন্য ইজ হবে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চাঁদপুর মাছঘাটে বেড়েছে ইলিশের সরবরাহ। যোগান বাড়ার সাথে সাথে কমতে শুরু করেছে মাছের দাম। এতে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতা সাধারণের মাঝে। সরবরাহ বাড়লে দাম আরও কমবে বলে প্রত্যাশা করছেন ইলিশ ব্যবসায়ীরা। তারা জানান সাগর মোহনায় ধরা পড়তে শুরু করেছে ইলিশ। এই কারণে বর্তমানে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকা, যা কিছুদিন আগে বিক্রি হয়েছে 2700 থেকে 2800 টাকায়। মৌসুম শেষের আগে দাম আরও কমবে বলে আশা সংশ্লিষ্টদের। চাঁদপুর মাছঘাটে সরবরাহ হওয়া ইলিশের 80% সাগর মোহনা এলাকার। ব্যবসায়ীরা বলছেন চাঁদপুরের পদ্মা মেঘনায় ইলিশ কম পাওয়া গেলেও দক্ষিণাঞ্চল থেকে আসছে এসব মাছ। 1 কেজি সাইজের কাছাকাছি সেগুলো আমরা বাজার দেখছি আপনার 2400, 2500, 2200 এরকম। মোটামুটি করাই সাধ্যের মধ্যে আসছে, বাট সাধারণ জনগণ সবার নাগালের মধ্যে এখনো আসে নাই। আগে তো মনে হয় একটু বেশি ছিল, এখন অনেকটা দাম কমের দিকে আছে। এখন হইলো ভরপুর সিজন, কিন্তু এখনো মাছ আমদানি হয় না। এখন আমদানি হইলেই মাছের দাম কমে যাবে। চাঁদপুরের লোকাল নদীতে মাছই নাই। হ্যাঁ, আর ভোলা এবং নোয়াখালীর কিছু মাছ আসে। চাঁদপুর নদীতে মাছ খুব সামান্য মাছ, অল্প মাছ, এই জন্য দাম বেশি। এবারে আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের সাম্প্রতিক মন্তব্যের জবাবে এমন পদক্ষেপ নিয়েছেন তিনি। এছাড়া মন্তব্য করার সময় শব্দ বাছাইয়ের ক্ষেত্রে মেদভেদেবকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা বার্তায় মার্কিন প্রেসিডেন্ট এই তথ্য জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে বেশ কয়েকবার যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের সমালোচনা করেন মেদভেদেব। রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান ফেডারেশন সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেব 2008 সাল থেকে 2013 সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তার আগে 2 মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন তিনি। এবারে খেলার খবর। এএফসি অনূর্ধ্ব 20 নারী ফুটবল টুর্নামেন্টের বাছাই সেরা সাফল্য অর্জনের লক্ষ্য দুপুরে লাওস গেল আফিদা খন্দকারের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। মিয়ানমারে নারী এশিয়ান কাপ বাছাই অপরাজিত চ্যাম্পিয়ন হয় জাতীয় দল। এরপর সিনিয়রদের মতো ঘরের মাঠে সাব অনূর্ধ্ব 20 নারী ফুটবলে অজেয় থেকে শিরোপা ধরে রাখে লাল সবুজের মেয়েরা। এবার তাদের সামনে চ্যালেঞ্জ লাউসের মাঠে এএফসি অনূর্ধ্ব 20 টুর্নামেন্ট। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক লাউস, তিমুর লিস্তে ও দক্ষিণ কোরিয়া। বাছাই 8 গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা 3 রানার্স আপ আগামী বছর থাইল্যান্ড মূল পর্বে খেলবে। লাওস জাতীয় স্টেডিয়াম 6 আগস্ট স্বাগতিক লাওসের, 8 আগস্ট তিমুর লিস্তে ও 10 আগস্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়বে পিটার বাটলারের দল। ওভাল টেস্টের দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ডের চেয়ে 52 রানে এগিয়ে আছে ভারত। 2 দলের 16 উইকেট হারানোর দিনে আগের 6 উইকেটে 204 রান নিয়ে ব্যাটিংয়ে নেমে দল স্কোরে আর মাত্র 20 রান যোগ না হতে অল আউট ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে শুভমান গিলের দলের বিপক্ষে বাজ বল খেলা শুরু করে ইংল্যান্ড। জ্যাক ক্রলি এবং বেন ডাকেট যেভাবে ব্যাট করছিলেন তাতে মনে হয়েছিল ম্যানচেস্টারের মতো ওভালেও বোধহয় 1 ইনিংসের বেশি ব্যাট করতে চায় না অলি পোপের দল। কিন্তু স্বাগতিকদের স্কোর বড় করতে দেননি মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। তারা দুজনে 4টি করে উইকেট তুলে নিলে 247 রানে থামে ইংল্যান্ড। ভারতের চেয়ে মাত্র 23 রানে এগিয়ে শেষ হয় তাদের প্রথম ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ 64 রান করেন ক্রলি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করে দ্বিতীয় দিন শেষে 2 উইকেটে 75 রান তুলেছে ভারত। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, 5 আগস্ট বিকেল 5টায় আনুষ্ঠানিক ঘোষণা। উপস্থিত থাকবেন গণ অভ্যুত্থানের সব পক্ষ।
ষড়যন্ত্রকারী যে বাহিনীরই হোক ছাড় নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। রায়ের বাজার গণকবরে 114 জন শহীদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষায় রাজি পরিবার। আগামী নির্বাচনে খালেদা জিয়া প্রার্থী হবেন কিনা তা এখনো নিশ্চিত নয়, তবে বেগম জিয়ার নেতৃত্বে ভোটের চ্যালেঞ্জ মোকাবেলা করবে বিএনপি প্রত্যাশা নেতা কর্মীদের। জনগণের কাঙ্ক্ষিত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি নজরুল ইসলাম খানের। নির্বাচন যতই দেরিতে হবে ফ্যাসিবাদী শক্তি ততই মাথাচাড়া দেবে আশঙ্কা বিশ্লেষকদের। এবং 33 জুলাই শেখ হাসিনার সরকারের পতনের এক দফা দাবিতে উত্তাল হয়ে পড়ে গোটা দেশ। ঘোষণা আসে অসহযোগ আন্দোলনের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।